আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা যখন কোনো একটা কোম্পানির কাছ থেকে নতুন একটা ইন্টারনেটের লাইন নিয়ে থাকি, হোক সেটা একটা আইএসপির মেইন সার্ভার লাইন কিংবা ক্লায়েন্ট পর্যায়ে একটা ওয়াইফাইয়ের সার্ভিস লাইন, দুটো ক্ষেত্রেই কিছু কমন সমস্যা ফেস করে থাকি। আর সেই সমস্যাটা হচ্ছে যে আমরা যখন নতুন লাইন নিয়ে থাকি, ঠিক তখন আমরা ঠিক আইএসপি কোম্পানির কাছ থেকে কিংবা একটা এনটিটিএনের কাছ থেকে যে পরিমাণে ব্যান্ডউইথ নিয়ে থাকি, একেবারে ঠিক সেই ব্যান্ডউইথটাই কিন্তু পেয়ে থাকি। কিন্তু সেই সার্ভিসটা দিতে দিতে কিছুদিন পরেই আমাদের সাথে যেটা হয় সেটা হচ্ছে আমাদের সার্ভারে হঠাৎ করে আমরা লেটেন্সি লক্ষ্য করি কিংবা আমরা সেই আগের মতো স্পিডটা আর খুঁজে পাই না, কিংবা অনেক সময় এমন হয় যে আমাদের সার্ভারের লাইনটা কখনো ধরে কখনো ছেড়ে দেয়। তো এই কমন সমস্যাগুলো কিন্তু শুধু একটা সার্ভারের মেইন লাইনে নয়, একটা ক্লায়েন্ট পর্যায়েও কিন্তু হয়ে থাকে। তো এই কমন সমস্যাগুলো হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কি কারণে আমাদের সার্ভারে কিংবা আমাদের ক্লায়েন্ট পর্যায়ে এই ধরনের সমস্যা হতে পারে, পাশাপাশি এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো আসলে কি। আশা করছি ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই সমস্যা থেকে আপনি নিজে নিজেই পরিত্রাণ খুঁজে বের করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। হঠাৎ করেই আমাদের রেগুলার ইন্টারনেটের লাইনটির স্পিড কমে যাওয়ার পিছনে দুটি যৌক্তিক কারণ রয়েছে। একটি হচ্ছে লজিক্যাল কারণ এবং একটি হচ্ছে ফিজিক্যাল কারণ। তো ভিডিও শুরুতে আমরা প্রথমে লজিক্যাল যে বিষয়ের কারণে ইন্টারনেট স্লো হয়ে থাকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। হঠাৎ করে আমাদের ইন্টারনেট স্লো হয়ে যাওয়া কিংবা ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পিছনে লজিক্যাল একটা বিষয় থাকে, সেটি হচ্ছে আমাদের ডিভাইসের যে কনফিগারেশন থাকে সেই কনফিগারেশনগুলো রিমুভ হয়ে যেতে পারে, অথবা সেই কনফিগারেশনগুলোতে ইরর থাকতে পারে, যার ফলে লজিক্যালি এই একটা বিষয় থাকে, যার ফলে আমাদের ইন্টারনেটটা স্লো হতে পারে কিংবা বন্ধ হয়ে যেতে পারে। সো আমাদের সাথে নাকি যদি কখনো এরকম ঘটনা ঘটে তাহলে আমরা আমাদের ডিভাইসের কনফিগারেশনগুলো চেক করতে পারি কিংবা আবার রিকনফিগারেশন করেও আমাদের এই সমস্যা থেকে কিন্তু পরিত্রাণ পেতে পারি। ওকে, এবার আমরা ইন্টারনেট স্লো হওয়ার পিছনে ফিজিক্যালি যে কারণগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সার্ভারে ইন্টারনেট স্লো হওয়ার পিছনে ফিজিক্যালি মূলত 5টি কারণ রয়েছে, যে 5টি কারণগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে ব্যাড কোয়ালিটি অপটিক্যাল ফাইবার। নাম্বার 2 হচ্ছে আনএক্সপেক্টেড ফাইবার ব্যান্ড। নাম্বার 3 হচ্ছে স্প্লাইস লস। নাম্বার 4 হচ্ছে মডিউল লেজার হাই, সেটা এমসি অথবা এসএফপি হতে পারে। এবং সর্বশেষ 5 নম্বর হচ্ছে প্যাসকড অথবা কানেক্টর ফল্টি। 1 নম্বর হচ্ছে নিম্নমানের অপটিক্যাল ফাইবারের ব্যবহার। অনেক সময় আমরা সার্ভারের জন্য কিংবা সার্ভিসের জন্য যে অপটিক্যাল ফাইবার কেবলগুলো ব্যবহার করে থাকি সেই ফাইবার কেবলগুলো একেবারেই নিম্নমানের। এই নিম্নমানের ফাইবার ব্যবহার করার ফলে আমাদের সার্ভারের ইন্টারনেট কিংবা সার্ভিসের ইন্টারনেট লাইনগুলো বিভিন্নভাবে বাধাগ্রস্ত হতে পারে। আমার বাস্তব অভিজ্ঞতায় আমি অনেক দেখেছি একটা নিম্নমানের অপটিক্যাল ফাইবারের গায়ের যে জ্যাকেটগুলো থাকে সেই জ্যাকেটগুলো খুবই দুর্বল থাকে এবং সামান্য টানেই কিন্তু সেগুলো ছিঁড়ে যায়। এমনকি একটা অপটিক্যাল ফাইবার কখনো কখনো তার কোরের উপরে ব্যাসেস করেও কিন্তু দাঁড়িয়ে থাকে, যার ফলে ফাইবারের ওই জায়গায় হিউজ পরিমাণে টান থাকে এবং সেখানে লেজারের বাধা সৃষ্টি হয় এবং আমাদের নেটওয়ার্কে স্বাভাবিকভাবে ইন্টারনেটের গতিটা স্লো হয়ে যায়। সুতরাং নিম্নমানের অপটিক্যাল ফাইবার আমাদের নেটওয়ার্কে কিন্তু ব্যাপকভাবে বাধা সৃষ্টি করতে পারে। নাম্বার 2 নম্বরে হচ্ছে আনএক্সপেক্টেড ফাইবার ব্যান্ড। যেহেতু আমাদের দেশের অধিকাংশ নেটওয়ার্কই ওভারহেডের মাধ্যমে হয়ে থাকে, বিশেষ করে আইএসপি নেটওয়ার্কগুলো ওভারহেড কেবলের মাধ্যমে হয়ে থাকে, সুতরাং অনেক সময় আমরা দেখতে পাই যে ওভারহেড করতে গেলে বিশেষ কোনো জায়গাতে আমাদের ফাইবারগুলো ব্যান্ড হয়ে থাকে। শহরাঞ্চলে হরহামেশাই আমরা এরকম নেটওয়ার্কিং দেখতে পাই। বিশেষ করে একটা ইলেকট্রিক পোলে একই ক্লামের মধ্যে দিয়ে যখন অনেকগুলো ফাইবার যায় তখন আমাদের অজান্তে একটা ব্যান্ডের সৃষ্টি হতে পারে। আমরা জানি যে অপটিক্যাল ফাইবারগুলো কাচের তৈরি, সুতরাং যখন কোনো অপটিক্যাল ফাইবারে ব্যান্ডের সৃষ্টি হয় তখন ঠিক ব্যান্ডের ওই জায়গাতে আমাদের অপটিক্যাল ফাইবার থেকে যে লেজার রশ্মি পাস হয় সেটা বন্ধ হয়ে যায়, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর তখনই কিন্তু আমাদের নেটওয়ার্কে একটা বাধা সৃষ্টি হয় এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পিডটা হারিয়ে ফেলি। নাম্বার 3 নম্বর হচ্ছে স্প্লাইস লস। আমরা যেহেতু জানি যে অপটিক্যাল ফাইবার কাচের তৈরি, সুতরাং এই কাচের তৈরি অপটিক্যাল ফাইবার যদি কখনো ড্যামেজ হয়ে যায় কিংবা কেটে যায় তখন তাকে জোড়া দেওয়ার জন্য একটা মেশিন ব্যবহার করা হয়। সেই মেশিনটাকে বলা হয় স্প্লাইসিং মেশিন এবং সেই জোড়া দেওয়াটাকে বলা হয় স্প্লাইসিং করা। সুতরাং আমরা যদি কখনো স্প্লাইসিং করতে চাই তাহলে আমাদের স্প্লাইসের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আমাদের অজান্তেই কিন্তু সেখানে একটা লস থেকে যায় এবং সেই লস থেকেই কিন্তু আমাদের নেটওয়ার্কে
ব্যাপকভাবে বাধা সৃষ্টি হতে পারে এবং আমরা আমাদের নেটওয়ার্কের যে কাঙ্ক্ষিত স্পিড সেটা কিন্তু হারাতে পারি। নাম্বার 4 নাম্বার হচ্ছে মডিউল থেকে হাই পাওয়ার রিসিভ করা। আমরা যখন কোনো একটা নতুন আইএসপি লিঙ্ক আপ করে থাকি সেক্ষেত্রে দুপাশে দুটি এসএফপি অথবা এমসি মডিউল ব্যবহার করে থাকি। অনেক সময় সেসব এমসি বা এসএফপি মডিউল থেকে হাই লেজার বের হতে পারে। সেক্ষেত্রে সেসব এমসি বা এসএফপিগুলো ত্রুটি হতে পারে এবং লিঙ্কে একটা ব্যাপক লসের সৃষ্টি হতে পারে এবং আমরা কিন্তু আমাদের লিঙ্ক থেকে যে কাঙ্ক্ষিত স্পিডটি ছিল সেটা হারাতে পারি। সর্বশেষ এবং নাম্বার 5 হচ্ছে প্যাসকোড অথবা কানেক্টর ফল্টি। আমরা যখন কোনো একটা লিঙ্ক আপ করে থাকি তখন সেই লিঙ্কে দুপাশে দুটি প্যাসকোড ব্যবহার হয় এবং সেই প্যাসকোডের সাথে কিন্তু কানেক্টর অ্যাটাচ থাকে। অনেক সময় যেটা হতে পারে সেটা হচ্ছে অল্প সময়ের মধ্যেই এই প্যাসকোড বা এই কানেক্টরগুলো ফল্টি হয়ে যেতে পারে, অথবা এসব প্যাসকোডের মাথায় যেসব কানেক্টরগুলো রয়েছে সেসব কানেক্টরগুলো দুর্বল হয়ে যেতে পারে। পাশাপাশি সেসব কানেক্টরের মাথায় যদি ময়লা জমে থাকে তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্কে প্রচুর পরিমাণে লসের সৃষ্টি হয় এবং সেই লস থেকেও কিন্তু আমাদের নেটওয়ার্কের স্পিড হারাতে পারে। অথবা অনেক সময় আমাদের সার্ভিস লাইনে কিংবা সার্ভার লাইনে যে প্যাসকোডগুলো ব্যবহার করা হয় সেই প্যাসকোডগুলো কিন্তু আমাদের অজান্তে ব্যান্ড থাকতে পারে। যদি প্যাসকোডগুলো এ ধরনের ব্যান্ড হয়ে যায় তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্কে লসের সৃষ্টি হয় এবং আমাদের নেটওয়ার্ক থেকে আমরা কাঙ্ক্ষিত স্পিডটি হারিয়ে ফেলি। সো স্মুথ নেটওয়ার্ক ব্যবস্থায় এই 5টি বিষয় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানে, দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।